নতুনভাবে আমি অলরেডি ইসলামিক ফাইন্যান্সিয়াল রেগুলেটরি কমিশনের সাথে কথাবার্তাও বলেছি যে আমাদেরকে ইসলামিক ব্যাংকিং খাতটাকে একটু সুসংগত করতে হবে। কীভাবে? এখন কিন্তু আমাদের ইসলামিক ব্যাংকিং একটা আইনের প্রয়োজন হচ্ছে, ইসলামিক ব্যাংকিং আইনের সেটাকে আমরা নিয়ে চিন্তা ভাবনা শুরু করছি। দেখা যাক, এখন পর্যন্ত এটা শুধুমাত্র একটা গাইডলাইন, এই গাইডলাইন থেকে একটা আইনের মধ্যে নিয়ে আসতে হবে এবং এগুলোর সুপারভিশন, কমপ্লায়েন্স সব কিছুর ব্যাপারে আমরা মনে করি যে আরও অনেক কিছু অর্জন করার আছে। ইসলামিক ব্যাংক শুরুতে কিন্তু এটা একটা আন্তর্জাতিক ব্যাংক হিসাবে ছিল, এখানে বিদেশি বিনিয়োগকারীরা প্রচুরভাবে ছিল। আমরা হারিয়ে ফেলেছি মাঝখানে এই চক্রের কারণে, সব বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু চলে গিয়েছে। আমাদের সাথে কথা হচ্ছে, এখানকার বোর্ড চেয়ারম্যান সাহেব গিয়েছিলেন, ওনাদের সাথে কথা হচ্ছে আবার কিভাবে আমরা আন্তর্জাতিক বিনিয়োগকারীদেরকে এই ব্যাংকে ফিরিয়ে আনতে পারি, সেই জন্য আলোচনা চলছে। আমরা চাই এই ব্যাংকটা যেন আবার একটা আন্তর্জাতিক মান সম্পন্ন একটা ইসলামিক ব্যাংক হিসাবে পৃথিবীর সামনে মাথা উঁচু। এটা হচ্ছে আমাদের ইসলামিক ব্যাংক নিয়ে আমি একটু বললাম, কিন্তু হয়তো যেহেতু আমি শুধু ব্যাংক খাত না, অর্থনীতির কিছু বিষয় নিয়েও আলাপ করব আপনাদের সাথে। একটু যে জিনিসটা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের অর্থনীতিতে কতগুলো সংকট ছিল, বিশেষ করে ব্যাংকিং খাতে বা যেটাকে আমরা বলি ম্যাক্রো ইকোনমিক খাত। সেই খাত সেটা কোথায় ছিল? সেটা ছিল বৈদেশিক বাণিজ্যে আমাদের বিশাল একটা ঘাটতি ছিল, আমাদের রিজার্ভের পতন হচ্ছিল, আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতির কারণে আমাদের এক্সচেঞ্জ রেটের অবমূল্যায়ন হচ্ছিল। এই জায়গাগুলো থেকে আমরা কিন্তু অনেকখানি বের হয়ে এসেছি। আপনারা দেখবেন যে রিজার্ভ আর কমছে না। বাংলাদেশ ব্যাংকে গত অগাস্ট মাসের পরে বাংলাদেশ ব্যাংক $1 বিক্রি করে নেয়, ফলে আমাদের রিজার্ভ কমবে না, রিজার্ভ বাড়বে। 2 নম্বর হচ্ছে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের যে ঘাটতি ছিল, ঘাটতি কিন্তু এখন কিন্তু এটা ব্যালেন্স হয়ে গেছে, অর্থাৎ সমবায় করে। 3 নম্বর হচ্ছে যে আমাদের এই যেটা হচ্ছে রেমিটেন্সের প্রবাহ যদি আমরা দেখি, সেখানে আমরা একটা বিরাট একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। এটা পরিবর্তনটা হচ্ছে আমরা প্রায় 26 থেকে 28% মতো প্রবৃদ্ধি দেখছি রেমিটেন্সের প্রবাহ। সেটা কিন্তু অল্প টাকা নয়। এই গত 5 মাসে আমাদের $3 বিলিয়ন এক্সট্রা রেমিটেন্স, $3 বিলিয়ন গত 5 মাসে, অর্থাৎ বছর হিসাব করলে কত হয়? 6-7 বিলিয়ন। বিশাল একটা উল্লম্ব। এটা কি দেখাচ্ছে? এটা দেখাচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে যে অর্থ পাচার কমে গেছে, অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠিত হওয়ায় অর্থের পাচার কমে গেছে, ফলে অর্থটা বাইরে ডাইভার্ট না হয়ে বাংলাদেশ। দ্যাটস দ্য মেইন রিজন। 2 নম্বর হচ্ছে যে আমরা মোটামুটিভাবে বলতে পারি যে স্বচ্ছতার সাথে আপনাদেরকে, মানে যারা রেমিট করছেন, আপনাদের ছেলে মেয়ে ভাই যারা চাকরি করছেন বিদেশে, তারা যখন টাকা পাঠাচ্ছে, সেই টাকাটা খুব দ্রুত আপনাদের কাছে চলে আসছে এবং নিরাপত্তার সাথে আপনারা সেটা পাচ্ছেন। ইসলামী ব্যাংকও কিন্তু সেখানে একটা বিশাল ভূমিকা রাখছে। আমাদের যদি হিস্টোরিক্যালি দেখি, 1 নম্বর রেমিটেন্স সংগ্রহকারী ব্যাংক কোনটা? ইসলামী ব্যাংক। মাঝখানে একটু পিছিয়ে পড়েছে, কিন্তু আমি শিওর যেটা আবার তারা 1 নম্বর অবস্থানে চলে যাবে, কারণ তাদের নেটওয়ার্ক বিস্তৃত, মানুষ তাদের উপর আস্থা আছে। যে কালো মেঘ এখানে এসেছিল, সেই মেঘ তো চলে গেছে, তারা আর আসবে। আমরা আশা করব যে সূর্যোদয় হয়েছে, সেই সূর্যোদয় যেন এখানে চিরস্থায়ীভাবে থাকে এবং এই ব্যাংক আগামীতে সবচেয়ে বড় ব্যাংক হিসেবে এখনই আছে, কিন্তু আন্তর্জাতিক মান সম্পন্ন একটা ব্যাংক হিসেবে আছে। আমাদের দেশে কিন্তু আমরা বড় ব্যাংক বলতে অনেক সময় বলি, আমাকে স্যার ফজলে হাসান আবেদ একটা বলেছিলেন যে কীভাবে ব্ল্যাক ব্যাংক আন্তর্জাতিক ব্যাংক করা যায়। তা আমি তখন দেখলাম যে তখন ব্ল্যাক ব্যাংকের অ্যাসেট বেস ছিল মাত্র 40,000 কোটি টাকা, অর্থাৎ 80 টাকা করে ধরলে 5 বিলিয়ন। সিঙ্গাপুরের একটা ব্যাংক, ডিবিএস, ডেভেলপমেন্ট ব্যাংক অফ সিঙ্গাপুর, তখন তাদের
অ্যাসেট ছিল 150 বিলিয়ন। ইসলামী ব্যাংকের বর্তমান অ্যাসেট হচ্ছে কত? 12 বিলিয়ন। হ্যাঁ, 12 বিলিয়ন ডলার, 11-12 বিলিয়ন। 11-12 বিলিয়ন ডলারের কিন্তু আন্তর্জাতিক ব্যাংক পাবে। অন্তত পক্ষে 70-80-90 হলে পরে তখন আমরা করতে পারি। সম্ভাবনা আছে, সম্ভাবনাকে অর্জন করতে হবে। পৃথিবীর অন্যান্য দেশের ব্যাংকগুলো যদি পারে, আমরা কেন? কাজে আমি একটা চ্যালেঞ্জ হিসাবে আমাদের এখানকার ব্যাংকাররা আছে, আমাদের প্রতিষ্ঠানে যারা কর্ণধার আছেন তাদেরকে বলবো, আপনারা চেষ্টা করুন এই ব্যাংকে আরো 10 গুণ সাইজের একটা বড় ব্যাংক যায়, তাহলে আন্তর্জাতিক মান সম্পন্ন ব্যাংক হিসেবে মর্যাদার একটা স্থানে চলে যেতে পারে। 50 বিলিয়নের নিচে সেই মর্যাদা পাওয়া যাবে। সত্যি কথা, বাংলাদেশের কোনো ব্যাংকেরই সেই মর্যাদাটা নাই, কারণ আমাদের অ্যাসেট বেস খুবই ছোট। কাজে আমাদেরকে কিন্তু অনেকখানি এগোতে হবে। আমি আপনাদের কথা বলি, আমাদের সঞ্চয় ব্যাংকিং খাতে খুব বেশি বাড়ছে, মাত্র 7.5% বাড়ছে। এটা গ্রহণযোগ্য নয়। আপনাদের আস্থাটা ব্যাংকিং খাতে আনতে হবে। ব্যাংকিং খাতে আস্থা রেখে ব্যাংকিং খাতে আপনাদের সঞ্চয়গুলো রাখুন, দেখবেন আপনাদের উন্নতি হবে, দেশের উন্নতি হবে, আপনাদের ছেলেমেয়েদের কর্মসংস্থান হবে, বিনিয়োগ হবে। কাজেই আমি যেটা একটা আহ্বান জানাবো যে সবাই তাদের সঞ্চয়টা যেন ব্যাংকিং খাতের মাধ্যমে, সেটা দেশের জন্য ভালো হবে, দেশের এই আর্থিক খাতটাকে একটা উন্নততর অবস্থাতে নিয়ে যাবে। আমাদের এখন ডিপোজিট গ্রোথটা খুবই কম, ডিপোজিট বেসটা খুব কম, আমাদেরকে এই জায়গাটায় অনেক কাজ করতে হবে। যাই হোক, আমাদের চ্যালেঞ্জ, আমাদের মূল্যস্ফীতি এখনো অনেক বেশি আছে, এটা কমাতে হবে, কোনো সন্দেহ নেই। আমরা মনে করি যেসব পলিসি আমরা নিয়েছি কাজ করতে বাধ্য করবে, হয়তো 2 মাস নাগাদ এটা সাথে নেমে আসবে। বর্তমানে এটা 11তে আছে, আমরা আশাবাদী যেটা হবে, কারণ জিনিসপত্রের দাম, বিশেষ করে খাদ্যপণ্যের কারণে